মানসিক কাজ ও অবসাদ, মেন্টাল ওয়ার্ক অ্যান্ড ফ্যাটিগ। আজকের বিষয়টা হবে এইটা। কাজ বলতে আমরা সাধারণত দু ধরনের কাজ বুঝে থাকি, একটা হলো শারীরিক কাজ আর আরেকটা হলো মানসিক কাজ। শারীরিক কাজটা হচ্ছে ফিজিক্যাল ওয়ার্ক আর মানসিক কাজটা হলো মেন্টাল ওয়ার্ক। মানসিক কাজ আবার দুই রকম হতে পারে, একটা হচ্ছে অনৈচ্ছিক ও স্বেচ্ছাকৃত। যখন ইচ্ছা প্রয়োগ করে আমরা কোনো বিষয়ে চিন্তা করতে হচ্ছে না, মানে আমরা জোর করে আমরা যখন ইচ্ছা প্রয়োগ করে আমরা যখন কোনো বিষয়ে চিন্তা করতে হচ্ছে না, স্বাভাবিকভাবে আমরা যখন যে কাজটা করছি তখনও মনের মধ্যে কাজ চলছে, এলোমেলোভাবে মনে চিন্তা যাওয়া আসা করছে, তবে এটা হলো অনৈচ্ছিক মানসিক কাজের একটা উদাহরণ। আর যখন ইচ্ছা প্রয়োগ করে কোনো উদ্দেশ্য নিয়ে কোনো বিষয় আমরা জোর করে করছি, তখন তা হলো স্বেচ্ছাকৃত মানসিক কাজ। যেহেতু আমরা ইচ্ছা করে সেই কাজটা করছি, তাই স্বেচ্ছাকৃত মানসিক কাজ। ঐচ্ছিক মনোযোগ, যেটাকে বলা হচ্ছে ভোলান্টারি অ্যাটেনশান, অর্থাৎ ঐচ্ছিক মনোযোগ ছাড়া স্বেচ্ছাকৃত মানসিক কাজে সফলতা আসে না। মনে মনে একটা হিসাব করছি কিংবা একটা অঙ্ক করছি, অমনোযোগী হলে কিন্তু সেই অঙ্কের হিসাব বা টাকা পয়সার হিসাব সেটা কিন্তু মিলবে না। এই ঐচ্ছিক মনোযোগ আবার কাজের প্রতি আগ্রহের উপর নির্ভর করে। স্বেচ্ছাকৃত মানসিক কাজ একটানা করে চললেই মানসিক অবসাদ দেখা দেবে, যেহেতু সেটা আমি জোর করে করছি। শারীরিক ও মানসিক উভয় কাজই সাধারণভাবে সম্পন্ন করা যেতে পারে, আবার নিপুণতা বা দক্ষতার সঙ্গেও সম্পন্ন করা যেতে পারে। যথাযথ শিক্ষা, অভ্যাস, অনুশীলন ও সঠিক কর্মপদ্ধতি অনুসরণ করার জন্য যখন কোনো কাজ স্বতঃস্ফূর্ততার সঙ্গে স্বচ্ছন্দভাবে ও নির্ভুলভাবে সম্পন্ন করা যায়, তখনই কাজে দক্ষতা প্রকাশ পায়। স্বাভাবিকভাবে এবং স্বতঃস্ফূর্তভাবে আমরা যেই কাজটা আমরা সবসময় করে থাকি, প্র্যাকটিস হয়ে থাকে, সেই কাজ কিন্তু আমরা খুব স্বাভাবিকভাবে, সাবলীলভাবে এবং স্বতঃস্ফূর্তভাবে করে থাকি, এবং সেখানে আমাদের অনেকটা পরিশ্রম দেখা যায় যে কম হচ্ছে, এবং সেই কাজটা দেখা যায় যে আমরা কিন্তু খুব স্বতঃস্ফূর্তভাবে করি। যে কোনো কাজ দক্ষতার সঙ্গে সম্পন্ন করতে হলে তার নিপুণভাবে শিক্ষা করারও প্রয়োজন রয়েছে। আগে থেকে সেটাকে ভালোভাবে ঝালিয়ে রাখতে হয়, শিখে রাখতে হয়। কিন্তু কোনো কাজে দক্ষতা অর্জন করলেও সে কাজ সম্পাদন করার সময় দক্ষতার মান বরাবর বজায় রাখা সম্ভব হয় না। নিপুণভাবে কাজ শিক্ষা করলেই যে সব সময় তা বরাবর দক্ষতার সঙ্গে সেই কাজ সম্পন্ন করা যাবে, তা সম্ভব নয়। অন্যান্য কতকগুলো বিষয়ের প্রভাব কর্মীর উপর এমনভাবে পড়তে পারে যার জন্য কর্মীর দক্ষতা ব্যাহত হবার সম্ভাবনা থাকে। কেননা আমি যখন প্রথমে যে কোনো কাজটা করব, তখন কিন্তু আমাদের এটা একটা উৎসাহ থাকে, আমাদের একটা আনন্দ থাকে, এবং আমাদের যে কাজটা যখন প্রথমে করছি, আমাদের সেখানে কিন্তু যেহেতু ফিজিক্যাল ওয়ার্ক, মেন্টাল ওয়ার্ক যেটাই হোক না কেন, আমাদের তখন কিন্তু সেখানে দেখা যায় যে সেটা কম হচ্ছে। তাই প্রথমে যে কাজটা আমরা করি সেই কাজটা কিন্তু ভালো হয়, কিন্তু যত সেই কাজটা করতে থাকি, যত বেলা যেতে থাকে, যত সময় বেশি নিতে থাকে, তখন কিন্তু সেই কাজের বরাবরের মানটা কিন্তু আস্তে আস্তে কমে যেতে থাকে। কাজের দক্ষতা কিভাবে বাড়ে বা কমে তার যদি একটা হিসেব নেওয়া যায়, তাহলে লক্ষ্য করা যাবে যে তার কয়েকটা স্তর রয়েছে। কাজের শুরুতে ঊর্ধ্বগতি দেখা যায়, তারপর একটা স্থিতিশীল অবস্থা আসে, তারপর কাজের নিম্নগতি দেখা যায়। শুরুতে কর্মীর মনে থাকে আনন্দ, উৎসাহ, উদ্দীপনা, কাজে কর্মীর কর্মদক্ষতা বৃদ্ধি পেতে পেতে একটা সর্বোচ্চ সীমায় গিয়ে পৌঁছায়। তারপর দক্ষতা ক্রমশ হ্রাস পেতে থাকে এবং এমন এক অবস্থায় এসে পৌঁছায় যে যখন ঊর্ধ্বগতি বা নিম্নগতি আর কিছুই ঘটে না, অর্থাৎ দক্ষতা একটা স্থিতিশীল অবস্থায় এসে পৌঁছায়। একে বলা যেতে পারে কাজের উন্নতির পথে উপত্যকা, অর্থাৎ প্ল্যাটু। কাজের যে রেখাচিত্র অঙ্কন করলে তখন এরূপ স্থানে রেখাচিত্র অনেকটা উপত্যকার মতো মনে হয়। এই অপরিবর্তিত অবস্থা কেন কিছু সময় চলার পর কাজের নিম্নগতি লক্ষ্য করা যায় তা দেখতে হয়। কর্মীর দক্ষতা আরও ধীরে ধীরে এটা কমতে থাকে। কোনো কোনো ক্ষেত্রে আকস্মিকভাবে একটা ঊর্ধ্বগতি দেখা যায় ঠিকই, তবে তা ক্ষণস্থায়ী। তারপর আবার দক্ষতা হ্রাস পেতে থাকে এবং শেষ পর্যন্ত কর্মীর কর্মক্ষমতায় একটা বিবৃতি বা একটা তার যে মানটা রয়েছে সেইটা কিন্তু নিচে নেমে যায়। কাজের দক্ষতার এই হ্রাস বৃদ্ধি নানা কারণে ঘটে থাকে। তার মধ্যে দুটো বিশেষ উল্লেখযোগ্য, একটা হচ্ছে প্রেরণা, মোটিভেশন, আর আরেকটা হলো অবসাদ বা ক্লান্তি, যেটাকে ইংলিশে বলা হচ্ছে ফ্যাটিগ। শক্তিশালী প্রেরণার অনুপস্থিতির জন্য কর্মীর দক্ষতার হ্রাস ঘটে। এই প্রেরণা ব্যক্তিভেদে এবং অবস্থাভেদে ভিন্ন ভিন্ন হয়ে থাকে। একটা শিশুর কাজের দক্ষতার মান অব্যাহত রাখতে হলে
অবশ্যই খুব শক্তিশালী প্রেরণার প্রয়োজন, কিন্তু একজন বয়স্কদের ক্ষেত্রে তার প্রয়োজন সবসময় নাও দেখা দিতে পারে। ক্লান্তি হলো সার্বজনীন, কাজে ক্লান্তি বা অবসাদ সকলকেই কম বেশি অনুভব করতে হয়। দৈহিক পরিশ্রমের একটা নির্দিষ্ট সীমা রয়েছে, যদিও তা ব্যক্তিভেদে বিভিন্ন রকম হয়ে থাকে। সেই সীমা অতিক্রম করলে দৈহিক ক্লান্তি দেখা দেবেই, সেটা সকলের ক্ষেত্রে হয়ে থাকে কম বেশি। কারোর ক্ষেত্রে তাড়াতাড়ি ক্লান্তি আসে, কারোর ক্ষেত্রে আবার দেখা যায় যে দেরিতে ক্লান্তি এসেছে। মানসিক অবসাদও তার সঙ্গে জড়িত থাকতে পারে। মানসিক অবসাদ কারোর ক্ষেত্রে সহজে দেখা যায়, আবার কারোর ক্ষেত্রে বিলম্বে দেখা যায়, তবুও এটা সর্বজনীন। অবসাদ বা ক্লান্তি কতকগুলো কারণে দেখা দেয় এবং কতকগুলো নির্দিষ্ট সূত্রের দ্বারা অবসাদের যে কাল পরিমাণ এটা একটা নির্ধারিত হয়ে থাকে। অন্যান্য অবস্থা অপরিবর্তিত থাকলেও ক্লান্তি বা অবসাদের জন্য কর্মীর দক্ষতার মান অপরিবর্তিত থাকে না। উপযুক্ত উপায় অবলম্বনের দ্বারা এই ক্লান্তি দূরীভূত করে কর্মীকে তার পূর্ব দক্ষতার মান আবার ফিরিয়ে আনতে হয়। ক্লান্তি বা অবসাদকে আমরা তিনটে শ্রেণীতে ভাগ করে থাকি। একটা হচ্ছে পেশি সংক্রান্ত মাসকুলার, একটা হচ্ছে ইন্দ্রিয় সংক্রান্ত সেন্সরি, আর আরেকটা হচ্ছে মানসিক মেন্টাল। যান্ত্রিক ধরনের কাজ একটানা যদি করতে থাকা হয় তাহলে পেশিগুলোর কর্মক্ষমতা হ্রাস পায়। পেশিগুলো কর্মক্ষমতা যেহেতু হ্রাস পায়, পেশিগুলো অবসন্ন হয়ে পড়ে। তার ফলে দেখা যায় যে দৈহিক ক্লান্তি বা অবসাদ দেখা দিচ্ছে। দীর্ঘ সময় ধরে লাফালাফি করলে, দৌড়ঝাঁপ করলে, মাটি কোপালে এর ফলে দেখা যায় যে পেশির অবসাদ দেখা দেয়। তার ফলে দৈহিক ক্লান্তি ও অবসাদ দেখা দিচ্ছে। যেমন একটানা কয়েক ঘন্টা ধরে কোনো বই পড়তে থাকলে তখন দেখা যাচ্ছে যে খুব একটা অসুবিধা তৈরি হচ্ছে। তারপরে কোনো সূক্ষ্ম জটিল সমস্যা নিয়ে নিবিষ্ট মনে চিন্তা করতে থাকলে দেখা যাবে যে ধীরে ধীরে ক্লান্তি বা অবসাদ জাগছে, আর কাজ করা যাচ্ছে না বা চিন্তা করা যাচ্ছে না, চিন্তা জট পাকিয়ে যাচ্ছে, যেহেতু অনেকক্ষণ ধরে সেই কাজটা করা হচ্ছে, মেন্টাল ওয়ার্ক, বা কাজে ভুল হচ্ছে, এই রকম হচ্ছে। জোর করে কোনো কাজ চেষ্টা করলেও লাভ হয় না, কেননা কাজে গতি আসে না, কাজ করতে বিরক্তির সঞ্চার হয়, শেষ পর্যন্ত কাজে আর আগ্রহ জাগে না। এটাই হলো মানসিক অবসাদ বা ক্লান্তির উদাহরণ। সুতরাং দেখা যায় যে যত জটিল কাজ হবে, যত কঠিন কাজ হবে, এবং সেইগুলো যদি কাজটা শেষ করে একটু যদি বিশ্রাম না নেওয়া হয়, নিজেকে যদি একটু রেস্টে না রাখা হয়, তাহলে কিন্তু দেখা যায় যে সেখানে কিন্তু একটা অবসাদের তৈরি হচ্ছে এবং ক্লান্তি মানে অত্যধিক বেড়ে যাচ্ছে। তার ফলে কিন্তু একটা বিরক্তির সঞ্চার হচ্ছে। দৈহিক অবসাদ এবং মানসিক অবসাদ এদের মধ্যে দেখা যায় যে এরা একসাথে মিশে থাকছে, এবং দৈহিক অবসাদ দেখা দিলে মানসিক অবসাদ দেখা দিচ্ছে। এটা কিন্তু দেখা যায় যে এদের মধ্যে একটা ধারাবাহিকতা, মানে এদের মধ্যে একটা ধারাবাহিকতা চলে। দৈহিক অবসাদ আর মানসিক অবসাদের মধ্যে কোনো ধরা বাঁধা শ্রেণীবিভাগ করা চলে না, যেহেতু একটার সঙ্গে আর একটা নিবিড় সম্পর্ক রয়েছে। তাছাড়া দৈহিক অবসাদ মানসিক অবসাদ সৃষ্টি করে, আবার মানসিক অবসাদ দৈহিক অবসাদ সৃষ্টি করে। বস্তুত বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় উভয় প্রকার অবসাদের একত্র সংমিশ্রণ লক্ষ্য করা যায়। একটানা কয়েক ঘন্টা দৈহিক পরিশ্রম করার পর যেমন দৈহিক অবসাদ দেখা দেয়, ওই রকম ওই অবস্থায় কোনো একটা যদি কঠিন সমস্যার সমাধান মনকে নিবিষ্ট করা ওই সময় দেখা যায় যে অসম্ভব হয়ে পড়ছে। অনুরূপভাবে আবার মানসিক অবসন্নতা চলাকালীন দৈহিক কাজে আমাদের অনিচ্ছা জাগে। সাধারণত দৈহিক অবসাদ পেশির ক্লান্তির জন্য এবং মানসিক অবসাদ স্নায়ুর ক্লান্তির জন্য ঘটে থাকে। এইরূপ ধারণা আমাদের একটা সবসময় আমরা একটা করে থাকি। দেহতত্ত্বের দিক থেকে উভয় প্রকার ক্লান্তির উৎস এভাবে চিহ্নিত করা হলেও বাস্তবে উভয় প্রকার অবসাদকে পৃথকভাবে পরিমাপ করা সম্ভব হয় না। দৈহিক অবসাদে মানসিক অবসাদ জাগে, আবার মানসিক অবসাদেও দৈহিক অবসাদ জাগে। তবে সাধারণত দেখা যায় দৈহিক অবসাদ যত তাড়াতাড়ি মানসিক অবসাদ সৃষ্টি করে, মানসিক অবসাদ তত দ্রুত দৈহিক অবসাদ সৃষ্টি করতে পারে না। অবসাদ সাধারণ বা আংশিক হয়ে থাকে। ক্লান্তি বা অবসাদ সাধারণ হতে পারে, অর্থাৎ জেনারেল হতে পারে, আবার আংশিক সেটা পার্শিয়ালও হতে পারে। যখন সমগ্র দেহে ক্লান্তি বা অবসাদ অনুভূত হয় তখন তা হলো সাধারণ অবসাদের উদাহরণ। কোনো বিশেষ পেশি বা ইন্দ্রিয়ের অবসন্নতা হলো আংশিক অবসাদ। একটানা লেখার জন্য যখন কেবলমাত্র
যে আমাদের যে জ্ঞান, মানে আমাদের যখন আমরা অনেকক্ষণ ধরে লিখছি, সেই লেখার ফলে আমাদের কিন্তু অনেক সময় দেখা যায় যে আমাদের হাতটা অবসন্ন হয়ে যাচ্ছে, মেন্টাল ওয়ার্ক করা হচ্ছে, তার জন্য আমাদের কিন্তু মেন্টালি দিক থেকে কিন্তু আমাদের অবসন্নতা আসছে। যখন ডান হাত দিয়ে কাজ করছি আমাদের দেখা যাচ্ছে যে ডান হাত দিয়ে অবসন্নতা আসছে, আবার বাঁ হাত দিয়ে যখন কাজ করছি তখন বাঁ হাত দিয়ে অবসন্নতা আসছে। এই ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে একদিকে আংশিক, এটা হচ্ছে এক এক দিক থেকে আংশিক অবসন্নতা। তাই দেখা যায় যে আমরা কখনো সমগ্রভাবেই আমরা কিন্তু অবসন্ন হয়ে পড়ি, আবার যখন কোনো একটা পার্টিকুলার আমরা যে অঙ্গ দিয়ে কাজ করছি সেই দিকটাই আমাদের কিন্তু দেখা যাচ্ছে যে অবসন্ন হচ্ছে। আমার ভিডিও তোমাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। নেক্সট টাইম আমি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব।